শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তারা যে প্রধান শিরোনামটি করেছে সেটি হলো 15 সেনা কর্মকর্তা কারাগারে। দর্শক জানেন যে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুন এবং গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই কর্মকর্তাদের সাব জেলে প্রেরণ করা হয়েছে। সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে সাব জেলে, যা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। সকাল 7টায় সেনা কর্মকর্তাদের শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আনা হয় ট্রাইব্যুনালে। সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারের আওতায় আনায় স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি। এদিকে সেনাবাহিনীর প্রশংসা করেছেন চিফ প্রসিকিউটর। শুনানি ও আদেশের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 3টি মামলায় আইনশৃঙ্খলা বাহিনী 15 জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছিল। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই সংবাদ রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব করবে সরকার। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে কিন্তু সন্ধ্যায় আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশি এবং এনসিপি কিন্তু বৈঠক করেছে। এর আগে বিএনপি বৈঠক করেছিল এবং সেই বৈঠকে জামায়াত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা হয়নি বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কয়েকজন উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে জামায়াত। গণভোট নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে, এই ধরনের একটি সংবাদ আমরা দৈনিক দেশ রূপান্তরে দেখতে পাচ্ছি। এর পাশে তারপরে দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক চাওয়া দুরভিসন্ধি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে একইভাবে বাস্তবায়ন হবে জেনে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এছাড়া শাপলা কেন দেওয়া হবে না এই বিষয়ে আইনি ব্যাখ্যা দিলে প্রতীক নিয়ে অন্য চিন্তা করতে পারে এনসিপি, এই সংবাদও আমরা দেখতে পাচ্ছি দৈনিক দেশ রূপান্তরে আছে। এছাড়া তত্ত্বাবধায়ক ফেরা নিয়ে চলছে চূড়ান্ত শুনানি। গতকাল দ্বিতীয় দিনের মতো কিন্তু এই শুনানি হয়েছে। এই ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মানবতা বিরোধী অপরাধ মামলা, হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে আজ, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি শুনানির তৃতীয় দিনের কার্যদিবসে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শুনানি উপস্থাপন শেষ করেন। এছাড়া কোনো চাপের কাছে নত হবে না সিএসি। গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং এই কথা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রেসারের কাছে নতি স্বীকার না হতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করব না, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এই সংবাদের পর ভোটের আগে হচ্ছে না আইএমএফের অর্থ ছাড়, $550 কোটি ঋণ প্যাকেজের পঞ্চম কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, এই সংবাদ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি থাকছে না বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব, 60 ঘন্টার মধ্যে বাধ্যতামূলক প্রশিক্ষণ, এই সংবাদ আছে। এবং জাতীয় স্বার্থ রক্ষায় দূরদর্শী নীতি প্রণয়নের জোর, এই সংবাদও রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদ এবং বিশেষ সংবাদগুলো। আমরা একটু দেখতে চাই দৈনিক ইত্তেফাক আজ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেও দেখতে পাচ্ছি প্রধান যে শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল যে 15 সেনা কর্মকর্তাকে হাজির করানো হয়েছিল সেই সংবাদটি উঠে এসেছে। ট্রাইব্যুনালে হাজিরের পর 15 সেনা কর্মকর্তা কারাগারে। শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দেওয়া হয়েছে, এই সংবাদটি রয়েছে। গুম ও মানবতা বিরোধী 3 অপরাধের মামলায় কিন্তু তাদের গতকাল এই
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই সংবাদটি এখানে রয়েছে, আমরা বেশ দেখছি। এবং 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতা করেছে চিফ প্রসিকিউটর। সেনা কর্মকর্তারা নির্দোষ, আদালতে প্রমাণ হবে। ব্যারিস্টার সারোয়ার তিনি সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে আইনি লড়াই করছেন এবং সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার সিদ্ধান্তকে অ্যামনেস্টির স্বাগত। গুম, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি। এবং নভেম্বরে গণভোট চায় জামায়াত, ইসি পুনর্গঠনের দাবি এনসিপির। গতকাল কিন্তু এই দুই দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসেছে। দর্শক, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে একজন অতিথিকে যুক্ত করে নিচ্ছি। তিনি হলেন হায়দার আহমেদ খান, এফসিএ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স, চেয়ারম্যান আহমেদ খান অ্যান্ড কং ও এগ্রো এন্টারপ্রাইজ লিমিটেড। জনাব হায়দার আহমেদ খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনার সঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই যে আপনি জানেন যে কিছুদিন আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড বা এই অগ্নিকাণ্ডের ফলে কতটা ক্ষতিগ্রস্ত হলো আমাদের অর্থনীতি? ধন্যবাদ আপনাকে। আজকে সুন্দর একটা ইস্যু নিয়ে আপনি স্টার্ট করলেন, যদিও এই মুহূর্তে রাজনৈতিক আলোচনা বিশেষ জাতির সামনে, কিন্তু অর্থনীতি হলো সবচেয়ে জাতির মেরুদণ্ড আমাদের মতো ইকোনমিতে। সেই ইকোনমির একটা বড় অংশ হলো ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে ইম্পোর্ট করা। সেই ইম্পোর্টে খুব এসেনশিয়াল প্রোডাক্টগুলা ইম্পোর্ট করা হয় এবং কস্টলি ইম্পোর্ট করা হয়। তার ভিতরে ফার্টিলাইজার, সরি, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য। আর একই সাথে অন্যান্য কিছু থাকে যেগুলো খুবই কস্টলি এবং খুব সেন্সিটিভ, টাইম বার। এইগুলার ইম্পোর্ট হওয়ার পরে যে দুর্ঘটনা ঘটছে সেটা খুবই দুঃখজনক, এবং এইটা এই মুহূর্তে যে আলোচনায় আসছে জি, হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে। একটু ডিস্টার্ব হচ্ছিল। এনিওয়ে, ডিজিটালের যুগে আমরা একটু মাঝে মাঝে বন্দী হয়ে যাই আর কি। আর কোনো অসুবিধা নাই জি, ইনশাআল্লাহ। আপনি বলুন, আপনি জি মতামতটি বলুন। জি জি, আমি যা বলছিলাম, ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে প্রচুর ইম্পোর্ট হয়, যেটা খুব কস্টলি এবং খুব সেন্সিটিভ। সেই একটা ইম্পোর্টের একটা বড় পোর্শন নষ্ট হয়ে গেছে, যার প্রেক্ষিতে ইকোনমিতে চরম একটা ইম্প্যাক্ট আসবে। তার ভিতরে সবচেয়ে বড় বেশি ইম্প্যাক্ট আসবে আপনার হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের কত ক্ষতি হতে পারে, কারণ আপনি জানেন, আমরা সবাই জানি, র মেটেরিয়াল ইজ দ্য পার্ট অফ দ্য ওয়ান প্রসেস। ফিনিশ প্রোডাক্টের আগে র মেটেরিয়ালের পরে প্রসেসের পরে প্রোডাক্টটা ফিনিশ হবে, তারপর মার্কেটে যাবে। সেই যে মার্কেটে যাওয়ার সময় যে রেভিনিউ, সেইটাই হবে অ্যাকচুয়াল লস। এই স্টেজে কত টাকা হইতে পারে আল্লাহ ভালো জানেন, কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে যেটা বুঝতে পারছি, এক সময় বলা, মানে আমি এখন সংখ্যাটা মুখ দিয়ে বের করতে আমার খুব লজ্জাই লাগতেছে, আমি বের করতেই চাই না, কারণ যে পরিমাণ বলা হচ্ছে তা খুবই কষ্টকর এবং ক্ষতিকর। আমি এখানে আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশের ইকোনমিতে এমপ্লয়মেন্টের মেইন সুযোগটাই আসছে প্রাইভেট সেক্টর। সেই প্রাইভেট সেক্টর যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাতে যেমন গত কিছুদিন আগে কয়েকটা গার্মেন্টসে আগুন লাগছে, এবং যেসব জায়গায় আগুন লাগছে সেই সব ইউনিটের এমপ্লয়মেন্টও অনেক বড়, সেই অনেক সংখ্যা। এই সবগুলা যদি আমাদের এই যুব সমাজ, কম জনশক্তি যদি বেকার হয়ে পড়ে, ইকোনমিতে যে ইম্প্যাক্ট আসবে সেটা কি আমরা হজম করতে পারবো? আমরা গত কিছুদিন যাবৎ আমাদের ইকোনমি চরমভাবে এফেক্টেড। প্রথমে আসলো একটা থেকেই বলি, যেমন মনে করেন করোনার সময় যে আমাদের ইকোনমিতে যে ইম্প্যাক্টটা আসছে, তারপরে পরে কিছুদিন পরেই চলে আসলো আমাদের এই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষিতে বিভিন্ন টাইপের সমস্যা। এখন যে ব্যাংকিং সেক্টরের অনিয়মের জন্য যে সব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই বন্ধ হওয়ার প্রেক্ষিতে আমি এমপ্লয়মেন্টের দৃষ্টিতেই শুধু কথা বলবো, করাপশন বা ইরেগুলারিটিস দিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এটা সম্পর্কে হায়দার আহমেদ খান, আপনার কাছে একটু যে জিনিসটি জানতে চাইবো যে
আমাদের পোশাক খাত, এই পোশাক জি খাতেও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে জি পোশাক খাতে কিন্তু আমাদের এক্স্যাক্টলি। বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু অনেকটা প্রতিযোগিতা করতে হয়। তো এই অগ্নিকাণ্ডের জন্য আমাদের কি পোশাক খাত কিছুটা পিছিয়ে গেল কিনা? অবশ্যই অবশ্যই। এবং এই শুধু আন্তর্জাতিক বাজার কেন, আমার লোকাল ডোমেস্টিকের যে এমপ্লয়মেন্ট, এইখানেও এটার ইম্প্যাক্ট পড়বে। এবং এই ইম্প্যাক্টটা আমাদের জন্য খুব কস্টলি। আমি মাঝে কিছুদিন আগেই আমি একটু লেখালেখি করি। সেই লেখালেখিতেও আমি করোনার সময় থেকেই বলতেছিলাম গভর্নমেন্টকে যে গভর্নমেন্টের রেভিনিউ দরকার, বাট নট অ্যাট দ্য কস্ট অফ বিজনেস। বিজনেসটা যদি আপনি রান করতে পারেন, আর রান করতে পারলে আপনার এমপ্লয়মেন্টটা থাকে, এমপ্লয়মেন্ট থাকলে আপনি লং টার্মে রেভিনিউ আসবে। মাঝে মাঝে এরকম জাতীয় ক্রাইসিস হয়, কিন্তু এইবারের ক্রাইসিসটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ক্রাইসিস হচ্ছে। আমি জানি না এটার পিছনে ষড়যন্ত্র আছে কিনা। কারণ বেশ কয়েকটা ঘটনা খুব পাশাপাশি ঘটে গেল। এইগুলা খুব দুঃখজনক। এবং এইটার সরকারের উচিত এইগুলাকে একটু শক্ত হাতে সুন্দরভাবে ট্যাকেল করা। কারণ আপনার ইকোনমির জন্য আমাকে এই মার্কেটটা আমাদের মেইন, আমাদের বাংলাদেশের ইকোনমিতে দুইটা সেক্টরের কন্ট্রিবিউশন হলো সবচেয়ে বেশি। সরি, গার্মেন্টস অ্যান্ড ম্যান পাওয়ার। এই দুইটা সেক্টরই এখন আমাদের এই 18 কোটি মানুষকে যে টাকার ডলারের প্রয়োজন, তার টোটালটা তারাই সাপ্লাই দিচ্ছে অধিকাংশ। অন্যরাও দিচ্ছে অল্প স্বল্প পরিমাণ। কিন্তু এই গার্মেন্টস সেক্টর হলো তারপরে আবার আসতেছে আমাদের এলডিসি উত্তরণের যে স্টেজ, সেইখানে আমাদের বেশ কিছু কম্পিটিশনের ফেস করতে হবে ফেয়ারলি। সেই জায়গায় যদি আমরা আগের থেকেই প্রিপারেশনের ক্ষেত্রে এইভাবে মানে অ্যাক্সিডেন্ট হইতে থাকে, সেই অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপটা ডিস্টার্ব হবে জাতীয় পর্যায়ে। আমি আপনার কাছে কারণ এখন সেই জিনিসটা জানতে চাইবো যে এই সমস্যা থেকে বা এই যে ক্ষতিটা হয়ে গেল দেশের, এই ক্ষতি জি, থেকে উত্তরণের কি উপায় আছে বলে আপনি মনে করেন? আহ, উপায়টা একটাই হতে পারে, যেটা হলো যেসব মেটেরিয়াল গুলা ডেস্ট্রয় হয়েছে সেগুলার দ্রুত রিপ্লেসমেন্ট। দ্রুত রিপ্লেসমেন্ট সরকারের পক্ষ থেকে যা যা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটুকু দেওয়ার প্রেক্ষিতে যদি সেগুলা রিপ্লেসমেন্ট করা যায়, তাহলে ক্যাশ বেনিফিট সাপোর্ট এগুলা আমার কাছে ইম্পর্টেন্ট না, এবং এইগুলার দ্বারা সম্ভব না। আপনার যেসব মেটেরিয়াল গুলা নষ্ট হয়েছে সেইগুলার দ্রুত সংবাদ এবং নিয়ে সেইগুলার রিপ্লেসমেন্ট করা দ্রুত। কারণ আমি একটু একটু শেয়ার করি, যেমন আমার পরিচিত এক ভদ্রলোকের কিছু কেমিক্যাল ডেস্ট্রয় পুড়ে গেছে। উনি আমাকে বললেন গতকাল পরশুদিন যে ওনার সাপ্লায়ার ওনাকে বলছেন রিপ্লেসমেন্ট করে দিবেন উইদাউট এনি কস্ট। মানে কি, এখানে ব্যবসায়ী টু ব্যবসায়ীর সম্পর্কটা খুবই সুন্দর। সুন্দর হয়েছে বলেই সাপ্লায়ার নিজ খরচে তার শিপমেন্টটা আবার রিপ্লেস করতেছেন। উনি হয়তো রিকভারি হয়ে যাবে। কিন্তু এইরকম এই গার্মেন্ট সেক্টরেরটা হলো বেশি গুরুত্বপূর্ণ, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা বেশি গুরুত্বপূর্ণ। এই সেক্টরের যে মেটেরিয়ালগুলা ডেস্ট্রয় হয়েছে, পুড়ে গেছে, সেইগুলার যদি দ্রুত রিপ্লেসমেন্ট করা যায়, এবং রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে গভর্নমেন্ট যে সাপোর্টটা দিতে পারে, সেই সাপোর্টটা দেওয়া উচিত। জি, জি আমদানি জি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী 24-25 অক্টোবর মানে শুক্রবার এবং শনিবার ঢাকা কাস্টমসের এয়ার ফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট কার্যক্রম চালু রাখবে। আপনি কি মনে করেন এতে কতটা সুবিধা বা কতটা সুফল পাওয়া যেতে পারে? সুফল পাওয়া যাবে, আমি তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সুফলের পরিমাণটা খুবই অল্প। বাট দিস এ পজিটিভ সাইড, পজিটিভ সাইড ইমপ্রুভমেন্টের জন্য। দিস ইজ এ পজিটিভ সাইড। কিন্তু যে মেটেরিয়ালগুলো পুড়ে গেছে সেইগুলোর তো রিপ্লেসমেন্ট হবে না। আপনি সব সেক্টরে এই এই কাজটা সারা বছরই সমানভাবেই হওয়া উচিত। কারণ আমার যদি যেমন মনে করেন চিটাগাং পোর্টের নর্মালি যে ইম্পোর্টার, তারা ডলারের রেট হাই হওয়াতে হ্যান্ডলিং চার্জ বেশি দিতে হয়। এর মাঝখানে বর্তমান পোর্ট অথরিটি আবার এটাকে ইনক্রিজ করছে। কি কারণে ইনক্রিজ করছেন আমি জানি না, বুঝি না। ওনাদের ডলার ইনক্রিজের প্রেক্ষিতে বর্তমান ব্যবসায়ীরা চরম ক্রাইসিসে আছে। সেই অবস্থায় আবার চিটাগাং পোর্টের চার্জ ওনারা বাড়াইলেন। এই এইরকম মানে নেগেটিভ ডিসিশন গুলা জাতির জন্য ক্ষতিকর। এবং একই কথা আমি এই যে ঢাকা এয়ারপোর্টের কথা বলবো, যে ওনারা হ্যান্ডলিং করার জন্য যে বন্ধের দিনও ওপেন করছেন, দিস ইজ ভেরি পজিটিভ সাইড। কিন্তু একই সাথে সবগুলো যেন পজিটিভ হয়।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হায়দার আহমেদ খান, এফসিএ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স। দলে আমার হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম যেটি হয়েছে, গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের ৩ মামলা, ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বর্তমান ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামিকে হাজিরে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানি ৫ ও ২০ নভেম্বর। বিচার প্রক্রিয়াকে সুচারুভাবে পরিচালনায় সেনাবাহিনী সহযোগিতা করবে, চিফ প্রসিকিউটরের আশাবাদ এটি। গণমাধ্যম কর্মীকে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়ার এসবির কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তার হুমকি, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। সাবজেল কারা তত্ত্বাবধানের বিধিমালা অনুযায়ী খাবার এবং সাক্ষাৎ করতে পারবেন। পাশে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে ২ দলের পৃথক বৈঠক। আইনি সনদের ভিত্তি দিতেই নভেম্বরে গণভোট চাই, জামায়াত বলেছে, এবং বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, এই সংবাদ রয়েছে। এবং বিশ্লেষকদের অভিমত দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ এখানে রয়েছে, সেটি হলো সনদ নয়, জুলাই আদেশ নিয়ে গণভোট, ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রধান উপদেষ্টা এই আদেশ জারি করবেন। আজ চূড়ান্ত হবে সুপারিশ যে কিভাবে এই জুলাই সনদ বা জুলাই আদেশ বাস্তবায়ন হবে, সেই সংক্রান্ত সংবাদ। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সংবাদ রয়েছে, ইউনোদের ইসির সতর্কবার্তা, নথি স্বীকার নয়, ভালো নির্বাচন করতে হবে। গতকাল ইউনোরা কিন্তু একটি কর্মশালায় এসেছিলেন এবং সেখানে প্রধান যে নির্বাচন কমিশনার আছেন তিনি এই কথা বলছেন। এবং পাশে দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার নয়, বিএনপি নিরপেক্ষতা চেয়েছে, আইন উপদেষ্টা এই কথা বলেছেন যে গত পরশুদিন সন্ধ্যায় বিএনপি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং সেই সাক্ষাতের পরে তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চেয়েছিল, এই কথা বলেছে। তার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা গতকাল এই কথা বলেছেন। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের উল্লেখযোগ্য সংবাদ। এখন আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের, এটা গতকাল যে জামায়াত এবং এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বা বৈঠক করছে সেই সংক্রান্ত সংবাদই এখানে রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, জামায়াতের দাবি প্রশাসন ও পুলিশের ৭০ থেকে ৮০% লোকই বিএনপির, নিরপেক্ষতা আনতে নির্বাচনের আগে রদবদল চাওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি। বিএনপি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছিল। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছিল। পরের দিনই জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার একটি কোট এখানে দেখতে পাচ্ছি, আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি, সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পারবেন। এবং জুলাই জাতীয় সনদ নিয়েও সংবাদ রয়েছে, বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হতে পারে আজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ আজ বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। একটি খসড়া নিয়ে গতকাল বুধবার অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করে কমিশন। আদেশে কী কী থাকবে, কিভাবে থাকবে, এসব বিষয়ে আলোচনা হলে চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত, আদেশের খুঁটিনাটির দিক নিয়ে পর্যালোচনা করা হবে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ। দর্শক, আজকে বেশিরভাগ সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে সেটি হচ্ছে গুম ও খুনের দায়ে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়টি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল এনসিপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশি বৈঠক করেছে, সেই সংবাদটি উঠে এসেছে। এবং ইউনোদের কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা যেন ভালো একটি নির্বাচন উপহার দেন এবং কোনো ধরনের চাপে যেন নথি স্বীকার না করেন, সেই সংবাদটি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।